মেছো ভূত, কিংবা আমরা গ্রামীণ আঞ্চলিক ভাষায় যেটাকে অনেকেই বলি মাইছা পেতনি কিংবা মাইছা ভূত। রাতের বেলায় যারা নদীতে বিলে যারা মাছ ধরতে যান তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাই না। তেমনই কিছু অদেখা অব্যাখ্যাকৃত ঘটনা নিয়েই আমাদের আজকের এই আয়োজনটি। প্রিয় লিসেনার, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আমাদের এখন মধ্যরাতের এপিসোডটি। বরাবরের মতোই আবার পাশে আছেন সার্থক ইসলাম অনিক। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, আপনারা দেশে এবং বিদেশে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের অনিক ভাইয়ের কাছে। অনিক ভাই, অফিস কিনে আমার সাথে একটা ঘটনা আপনি শেয়ার করেছিলেন, মেছো ভূত, যাকে আমরা অনেকেই বলি মাইছা পেতনি। এই ঘটনাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আজকের এই অনুষ্ঠানটা আমরা এই ঘটনা দিয়ে শুরু করি। আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটা অডিয়েন্সদের কাছে অনেক ভালো লাগবে। তো চাচ্ছি যে এই ঘটনাটা দিয়েই আপনি আমাদের এই আজকের অনুষ্ঠানটি শুরু করেন। ধন্যবাদ শিশির ভাই, আবারও আমাকে এখন মধ্যরাতের নতুন আরেকটি এপিসোডে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমি আরেকবার আপনাদের ধন্যবাদ জানাইতে চাই, কারণ আপনাদের এখন মধ্যরাতের প্রত্যেকটি এপিসোডে আপনারা আমাকে আমন্ত্রণ জানান এর জন্য। তো আজকে শিশির ভাই আমি কিছু ঘটনা নিয়ে আসছি, যেই ঘটনাগুলা খুবই ইন্টারেস্টিং এবং ভয়ানক, যা শুনলে আমার লিসেনারদের ভালোও লাগবো আবার ভয়ও লাগবো। তো ঘটনাগুলো আমার এক খুব কাছের বন্ধু বা ছোট ভাই, একই বলতে পারেন আর কি, এরকমই মানে ছোট ভাই বন্ধুর মতোই। তো ওর নাম হচ্ছে সুকান্ত মাইতি। ওর কাছ থেকে আমি ঘটনাটা শুনছি। তো শিশির ভাই, আমরা কিন্তু অনেক সময় গ্রামাঞ্চলের অনেক কথাই শুনে থাকি, যেমন কি ধরনের কথা, মেছো ভূত বা মাইসা পেতনি, এরকম কিছু শব্দ কিন্তু আমরা শুনি গ্রামের মানুষের কাছ থেকে। তো আজকের প্রথম ঘটনাটা মেছো ভূত বা মাইসে পেতনি, এরকম একটা ঘটনা, এটা নিয়েই আর কি ঘটনা। তো একটা গ্রামে আপনার একটা পরিবার আছে। পরিবারটা খুব দরিদ্র, মানে গরিব, মানে খুবই গরিব। কিন্তু ওদের যে আয়ের উৎসটা হচ্ছে আপনার নৌকা দিয়ে নদীতে যায় মাছ ধরে, ওই মাছ বাজারে বিক্রি করে ওটা দিয়ে ওদের সংসার চলে আর কি। তো ওই পরিবারের একটাই ছেলে, ওর নাম হচ্ছে রমেশ। তো রমেশের বাবা এই পেশায় নিয়োজিত ছিল। তো উনি মারা গেছে আর কি, উনি বয়স হয়েছিল, মারা গেছে। তো রমেশের বয়স আবার আমি এখানে একটু উল্লেখ করে দেই যে রমেশের বয়সটা হচ্ছে আপনার 24 কি 25 এরকম। তো বাবা মারা যাওয়ার পর যেহেতু পরিবারটা গরিব আর আয়ের উৎস অন্য দিক থেকে কোনো কিছু আর নাই, তো বাবার ওই পেশাটা ওই ধরছে, যেহেতু আর অন্য কোনো ভাইও নাই। তো পড়াশোনা ওইভাবে করতে পারে নাই, টাকার অভাবে, গরিব পরিবারের ছেলে যেহেতু, বাবা ওরকম কিছু রাইখে যায় নাই, না টাকা পয়সা না সয় সম্পত্তি এরকম কিছু রাইখে যায় নাই। তো ওই যে মাছ ধরে যা ইনকাম হয়েছে ওইটা দিয়ে আর কি পরিবারটা চলছে, বাড়তি কোনো আয় ছিল না। তো এই রমেশ নদীর পাড়ে গেছে মাছ ধরতে যায়। সেদিন আর তার মন বসতেছে না মাছ ধরার মধ্যে। তার মনের মধ্যে কিছু উগ্র চিন্তা ভাবনা আসছে। মানে ও নদীর পাড়ে মাছ ধরা বাদ দিয়ে ও বসে বসে চিন্তা করতেছে যে মানুষের দেখি কত টাকা পয়সা, কত সয় সম্পত্তি, কত সুন্দরভাবে জীবনযাপন করে,
আমার বাবা তো কিছু রাইখেও যায় নাই, আর কোনো টাকা পয়সাও রাইখা যায় নাই। আমার এই যে এই কাজই করে খাইতে হইতেছে, পরিশ্রম করতে হয়, টাকা পয়সাও নাই এই কাজে। কোনোদিন মাছ ধরতে পারলে কয়টা টাকা আয় হয়, আর না হইলে না হয়। এই সমস্ত কথাবার্তাও চিন্তা করতেছে। চিন্তা করতে করতে আপনার একটু সময় হয়ে গেল, সেদিন আরও মাছ ধরলো না, মানে অনেক সময় চলে গেছে আর কি। তখন ওদিন আর মাছ না ধরে এই কথাগুলা চিন্তা করতে করতে বাড়ির দিকে আইসা পড়তেছে। তো আস্তে আস্তে মাঝপথেই আপনার ওর একটা বন্ধুর সাথে দেখা হয়। তো বন্ধু ওরে বলতেছে যে, কিরে রমেশ, কি খবর তোর? বেশ কয়দিন হয় তোরে দেখি না, আর মাছের ব্যবসা কেমন চলতেছে, কিরকম মাছ টাছ কি পাস ওরকম? এদিকে তো জেলে ভর্তি, দুনিয়ার জেলে এই এক নদীর মধ্যেই শয়ে শয়ে জেলে যায় মাছ ধরতে। তুই কি পাস কিছু, হয় উৎস আয় টায় হয় ওরকম কিছু? তো রমেশ ওর সাথে এই ব্যাপারে মানে এটার উত্তর আর দেয় না ওইরকম ভাবে। ও শুধু বলে যে হয় মোটামুটি, ওরকম না হলেও হয় আর কি, কোনো রকম 4টা ডাল ভাত খাইতে পারি, এইভাবে বলে। তো এই ছেলে বলতেছে যে এমনি করে কি দিন চলে? আজকে যদি পড়াশোনাটা করতি তাহলে তো তোর এই মাছ ধরে মাছ বেচে খাওয়া লাগতো না, তো শহরে যায় বড় কোনো চাকরি বাকরি করতি। তো ওই ছেলের ওই কথাগুলো শোনার পর ওর একটু মনটা একটু খারাপ হয়ে যায়। আরো এমনিতেই মন খারাপ ছিল, তার মধ্যে আরো মন খারাপ হয়ে যায়। তো পরে ও জাস্ট ওরে বলে যে, আচ্ছা বন্ধু আসি, আমার বাড়িতে যাইতো, দোয়া রাখিস, এই কথা বলে ও চলে যায়। তো ওই গ্রাম থেকে আর কি আপনার বেশ কিছুটা দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মহেশপুর। ওই মহেশপুরেও মানে মহেশপুরে একটা জঙ্গলও আছে আপনার, কিন্তু ওইখানে ওই গ্রামে লোকমুখে প্রচলিত যে ওই মহেশপুর গ্রামে কেউ নৌকা নিয়ে জাল নিয়ে কখনো মাছ ধরতে যায় না, কারণ ওই জায়গাটা নাকি মানে অপয়া, খারাপ, ওইখানে নাকি খারাপ কিছুর আসর আছে বা খারাপ কিছু আছে ওইখানে। তো জেলেরা কিন্তু ওইখানে সব জায়গাতেই মাছ ধরে, কিন্তু ওই জায়গাতে কেউ যায় না, যাওয়ার সাহসও করে না। আর ওই প্রচলিত কথাটার আরেকটা কারণ হইতেছে, অনেক জেলে নাকি ওখানে যায় আপনার আর ফিরে আসে নাই, পরবর্তীতে তাদের মৃতদেহ পাওয়া গেছে বা তাদের খুঁজে পাওয়া যায় না এরকম। সেই জন্য সেইখানে আর কেউ মাছ ধরতে যায় না। সেখানে নাকি আবার শোনা যায় যে সেখানে গেলে নাকি মোটামুটি ভালো মাছ পাওয়া যায়। তো এই ছেলেটা ওই দিন রাত্রে বাড়িতে আয়ে খুব গভীরভাবে চিন্তা করে যে এমনি করে তো দিন চলে না, এই একটা নদীর মধ্যে মাছ মারি, আমি তো আর একলা না, আরো অনেক জেলে মারে, মাছ ওরকম পাইও না যেটা বেচে বাজারে টাকা ওরকম পাওয়া যাবো, তাও হয় না। একটা কাজ করব, মানে ও চিন্তা করে বলতেছে আর কি, আমি মহেশপুরে যাবো নৌকা নিয়ে মাছ ধরতে। তো আরেকটা জিনিস আবার, মহেশপুর বলেন আর যেহেনেই বলেন, মানুষ যখন মাছ ধরতে যায় তখন রাত্রে কিন্তু যায়, দিনে কিন্তু খুব কম যায়, জেলেরা রাত্রে বেশি মাছ ধরতে যায়। তো ওই চিন্তা করে আপনার খুব গভীরভাবে চিন্তা করে সে ডিসিশন নেয়, সিদ্ধান্তটা নেয় যে হ্যাঁ আমি যামুই ওখানে। আর যখন মানুষের একটা টাকার নেশা তার মনের মধ্যে আসে, তখন কিন্তু আসলে তার জীবনের যে রিস্ক আছে এমন কোনো জায়গায় যাওয়া, এটা তখন তার মাথায় থাকে না। তো ওই চিন্তা করে ও সেদিন ঘুমায় পড়ে রাত্রে। তো পরদিন সকালে ও উঠে সারাদিন এটা নিয়ে আরেকটু চিন্তা করে
যে অনেকের কাছে শুনি যে হইনে গেলে নাকি বিপদ হয়, জায়গাটা নাকি ভালো না, যাওয়াটা কি ঠিক হবো? সারাদিন এগুলা নিয়ে ভাবতে 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 আপনার সারাদিনও বাসায় থাকে। ওই সন্ধ্যার দিকে ওর একটা কাকা আছে আপনার ওখানে, আবার ওই কাকার নাম হচ্ছে নরেশ, কিন্তু বয়স হইতেছে আপনার 50 কি 55 এরকম। উনিও আবার পেশায় এটাই করতো আর কি, মাছই ধরতো, মাছ ধরে বেচতো। মানে ওই গ্রামের মোটামুটি সবাই এই পেশায় নিয়োজিত। তো ওই সন্ধ্যার পরে ওই নরেশ চাচার বাসায় যায়। ওই নরেশ চাচা আপনার আবার টুকটাক কিছু জানতো, যে কবিরাজি, যেটা আমরা বলি কবিরাজি কিছু জানতো আর কি টুকটাক। তো যাওয়ার পর যায় দেখি নরেশ চাচা একটা মানে তার ইয়েতে দরজার বাইরে, বারান্দা বলি যেটা আমরা আর কি, ওখানে একটা চেয়ার নিয়ে একটা লাঠি হাতে তো নিয়ে চুপ করে বসে আছে। তো যায় বলতেছে, ও নরেশ চাচা, নরেশ চাচা। নরেশ চাচা বলতেছে যে, কেরা? রমেশ? হ্যাঁ আমি রমেশ। বাবা তুই এই সন্ধ্যার পরে কি মনে করে আইলি? তুই তো বেশ কয়দিন হয় আমার জন্য আহস না, আমার দেহাও করস না, আমার সঙ্গে চাচারে দেখবারও আহস না। না চাচা, আসলে একটু চিন্তা করছি, এক বন্ধু নিয়ে একটু মাছ মারবার যাবো, তো ওই বড় জালটা তোমার নিবার আইছি। নরেশ চাচা তখন মনের মধ্যে একটু ঘটকা লাগে, ও কি এই জাল নিয়ে কই যাইতে চাইতেছে মাছ মারতে। ইয়াং ছেলেবেলে তো, এগোর তো আবার ডর ভয় একটু কম। তুই এই সন্ধ্যার পরে রাত করে এই জাল নিয়ে কই মাছ মারবার যাবি বাবা? এখন চিন্তা করতেছে, আমি যদি নরেশ চাচার এই কথাটা কই যে আমি মহেশপুর ওই জঙ্গলে মাছ মারবার যাবো, তাহলে তো যাবার দিব না। তখন একটা মিথ্যা কথা কয়ে ফেলায় যে, চাচা এই যে সামনের এই নদীতেই যাবো, দেখি কিছু মাছ যদি পাই এই বাজারে বিক্রি করে একটু ঘরের বাজার সদাই করার লাগবো। বাজার সদাই নাই করে কয়, বাবা তোরা তো এই যুগের ছেলে বেলে, তগরে কইলে তো তোরা শুনবি না। ওই মহেশপুরের ওই জঙ্গলে কিন্তু ভুল কইরেও বাবা মাছ মারবার যাইস না। ওই জায়গা কিন্তু ভালো না বাবা, ওই জায়গায় কিন্তু মেলা মানুষ নিখোঁজ হয়ে গেছে গা। কেউই কিন্তু ভুল করে ওই জায়গায় যায় না বাবা মাছ ধরতে, তুই কিন্তু ওই জায়গায় যাইস না। এই কথা নরেশ চাচা বলার পরে রমেশ মনে মনে কইতেছে, রে শালার বুড়া রে, দেখছা মনে মনে ঠিকই বুঝে গেছে যে আমি ওই জায়গায় যাম। এটা মনে মনে বলতেছে আর কি, কিন্তু সরাসরি বললো যে না চাচা ওনে যাবো না, ওনেকে ওনে যায় লাভ নেই, ওনে কেউ যায় না, আমি যাবো কে, এই যে হেনে সামনে মাছ মারমু। আচ্ছা চাচা আমি জাল নিয়ে গেলাম। এই কথা কয়ে ও মনে করেন যে জালটা নিয়ে বাড়িতে আয় পড়ছে। আয় ওর মায়ের কইতেছে, আম্মা 4টা ভাত দোছেন, সারাদিন কিছু খাই না, খিদা লাগে গেছে গা, আর রাত্রে একটু আমার এক বন্ধুরে নিয়ে আমি একটু মাছ মারবার যাম। ওর মায়েও তখন কইতেছে যে, বাবা মাছ মারবার যাবি রাত্রে? কই যাবি? তুই কি ওই মহেশপুর যাবি? কারে তুমি পাগল হইছ? মহেশপুর যামু? অনেকে যামু? মরতে যামু নাকি মহেশপুরে? আমি জানি না ওই জায়গায় খারাপ? আরে এনেই যামু, তুমি 4টা ভাত দাও তো। রাগান্বিত কণ্ঠে কয়। তো মায়ে ভাত দেওয়ার আগে ও যায় রাগ করে ওই রান্না করে যায়, ভাত বাইরে ও খায় বিছনায় যায় শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর যেটা হয়, ও ঘুমাইতেছে না। ওর কথা হলো যে আমি যদি ঘুমাই পড়ি তাহলে তো আমি রাত্রে উঠে যাইতে পারবো না মাছ মারতে। চিন্তা করতে থাকে এই বিষয়গুলা নিয়ে। চিন্তা করতে করতে মোটামুটি একটা রাত হয়, আপনার 12টা 12:30 এরকম বাজে। সেদিন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল।
আকাশও মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ওই বড় জালটা নিয়ে, নৌকা নিয়ে, একটা হারকেন নিয়ে বেরিয়ে পড়ে। তো ও যাইতেছে, নৌকা বায়া বায়া যাইতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর গুনগুন করে গান গাইতেছে। এর মধ্যেই ও মানে আবার যে বিড়ি বলি আমরা, যেটা বিড়ি খায় গ্রামের মানুষ, বিড়িও খায়। তো একটা বিড়ি বের করছে, ম্যাচ বের করছে আগুন ধরাবো, কিন্তু মানে ম্যাচ ভিজে গেছে ওই বৃষ্টিতে, ম্যাচ দিয়ে আগুন আর ধরতেছে না। তো রাগ করে কইতেছে, ধ্যাৎ শালার, বিড়ি খাম না। বিড়িটা ডেল মেরে ফালাই দিয়ে ও মনে করেন যে জালটা ফালায়। ওই মুহূর্তে ও ততক্ষণে আপনার ওখানে পৌঁছে গেছে, ওই জায়গাটায় মহেশপুরের ওই জঙ্গলের কাছাকাছি ও পৌঁছে গেছে। তো যখন জাল ফালায়, আশেপাশের যে পরিবেশটা অন্ধকার, ঘোলাটে অন্ধকার, তার মধ্যে বৃষ্টি পড়তেছে, ও মোটামুটি ভিজেই গেছে। আবার রাতের কিছু পাখি থাকে, দেখবেন রাতে কিন্তু অনেক পাখি মানে কেমন যেন সুরে ডাক দেয়, মানে ভয়ও লাগে আবার ওই সুরগুলো, ওই পাখি ডাকগুলা শুনতে। তো হুট করে এরকম একটা পাখি ওই জঙ্গল থেকে ডাক দিয়ে ওর মাথার উপর দিয়ে ফুরুত করে উড়ে গেছে। ও আবার একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে দেখে একটা পাখি, যা শালার পাখি। তো ওই যে জালটা ফালাইছে, জালটা যখন টান দিয়ে তুলছে, তোলার সময় যখন তুলতেছে তখন তার কাছে অনেক ভারী মনে হইতেছে, আর সে খেয়েই খুশি। আরে বাপরে, ভালো মাছ উঠছে বোধহয় রে, দেখি। সে জালটা টানে টানে তুলতেছে, তোলার পর আসলেই অনেক মাছ উঠছে। মানে ও যেরকম চিন্তা করছে তার থেকে আরো দ্বিগুণ মাছ ওই জালের মধ্যে উঠছে। ও তো সেই মহা খুশি, আর এইবার আমার দিন ফিরবো। হ্যাঁ, মানুষ এ না আসতে চায় না ভয়ে, এত ভয় করলে চলে, এইভাবে মানে ও নিজেরে বলতেছে। তো ওই জাল থেকে ওই মাছগুলা ও ছাড়ায় ছাড়ায় ও নৌকার মধ্যে রাখতেছে, রেখে আবার জাল ফেলছে। কিছুক্ষণ পরে আবার যখন জালটা টান দিছে, আবার অতগুলাই মাছ উঠছে। এবার ও আরো খুশি। যাক, মানে ওদের হিন্দু ভাষায় আর কি, আমরা তো বলি আল্লাহ, ওরা বলে ভগবান। ও মানে ওই ভাষায় বলতেছে যে ভগবান এবার আমার দিকে মুখ তুলে তাকাইছে। যাক, এবার আমার পয়সার অভাব না, এই মাছগুলো বাজারে বিক্রি করতে পারলে আমি মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা পাম, আমাদের আর দুঃখ দুর্দশা থাকবো না। কিন্তু এবার যেটা ঘটলো ভাই, মাছগুলা যখন ও রাখতেছে ওই নৌকার মধ্যে, এই জালের সাথে একটা সিঁদুরের কৌটা উঠে আসছে নদীর থেকে। তো সিঁদুরের কৌটাটা ও হাতে নিছে, হাতে নিয়ে খুলছে। খোলার সাথে সাথে এমন বিচ্ছিরি আর পচা একটা গন্ধ বেরিয়েছে ওটার থেকে। কিন্তু ওটার মধ্যেও আবার একটা সোনার চেনও পাইছে। ওই সোনার চেনটা ও হাতে নিয়ে বলতেছে, আরে বাপ রে বাপ, এ তো দেখি মেঘ না চাইতেই জল, এত এত মাছ, আবার এই সোনার চেন, বাবা। সেই হইল ব্যাপারটা। এই কথা বইলে ও মনে করেন যে ওই চেনটা ওর কাছে রাখে। কিন্তু ওই যে বললাম যে সিঁদুরের কোটাটা যখন খুলছে তখন পচা দুর্গন্ধ বেরিয়েছে, খুব একটা, মানে বমি এসে পড়ে এরকম একটা দুর্গন্ধ বেরিয়েছে। তো চিন্তা করতেছে নদীর কিনারে যায় নৌকাটা এটা কিছুর সাথে বান্ধে তারপরে মাছগুলা সব করি, একত্র করি, তারপরে এন থেকে সরাসরি জামুগা হইতেছে আপনার ইয়েতে। ও চিন্তা করতেছে বাজারে যায় মাছগুলা বিক্রি করে আজকে মাও খুশি হবো দেখলে। তো যখন নৌকাটা পারে ভিড়ায় ওই যে জঙ্গলটা বলছিলাম, মহেশপুরের যে জঙ্গলটা, ওই জঙ্গলের কাছে যাই কোনো একটা ছোট্ট একটা গাছের সাথে ও নৌকাটা বাঁধে মাছগুলা সুন্দর করে 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 আপনার জাল থেকে ছাড়াইতেছে। এরই মধ্যে পেছন থেকে ও একটা মেয়েলি আওয়াজ পায়। একটা মেয়ে
ওই যে ফুপায় ফুপায় কান্দে যেরকম এরকম টাইপ করে কানতেছে। তো চিন্তা করে, আরে মহেশপুরের এই জঙ্গলে তো দিনের বেলা ভুল করে কোনো মেয়ে মানুষ বা কেউ আসার কথা না, এর এত রাত্রে এই জঙ্গলের ভিতরে মেয়ে মানুষ। এই কথা যখন চিন্তা করতেছে তখন ওই কান্নার আওয়াজটা ওর একেবারে সামনাসামনি আসছে। ও তখন পিছন দিকে তাকায়, পিছন দিকে তাকায় দেখে খুবই সুন্দর, মানে তার বয়স হবে 18 থেকে 20 বছরের মধ্যে বা এর থেকেও কম, কিন্তু চেহারাটা এত মায়াবী, এত সুন্দর, চোখ দুইটা ছল ছল করতেছে। মানে আমরা রূপকথার রানী যেভাবে আমরা নিজের কল্পনা করি তার থেকেও বেশি কিছু। ওর দেখে ভাল লাগে মেয়েটারে। কিন্তু ও তখন জিজ্ঞেস করে, যারে তুমি কে, আর এত রাত্রে এই জঙ্গলে তুমি কি করতেছো একা? তখন ওই মেয়ে বলতেছে যে কান্দে কান্দে বলতেছে, আমার পরিবার নিয়ে আমি এরা এদিক দিয়ে যাইতেছিলাম, তো আমাদেরকে ডাকাত ধরে আমার আব্বা আমারে কই জানি নিয়ে গেছে গা, বলতে পারি না, আমার পরিবারের জন্য কই আমি বলতে পারি না, আমি ওই যে নদীর মধ্যে পড়ে গেছিলাম, মন থেকে সাঁতরে সাঁতরে এখানে আসছি, তুমি একটু আমার একটু দয়া করো, আমি এখানে একা খুব ভয় পাইতেছি, আমার তোমার সাথে করে একটু নিয়ে যাও, আমি এখানে একা কেমনে থাকবো, এভাবে বলতেছে। তো তখন রমেশের একটু মানে মনের মধ্যে একটু দুর্বলতা সৃষ্টি হয়। মানে মেয়েটা দেখে ওর প্রথম দেখাতে ওর ভালো লাগছে আর কি, যে এত সুন্দর একটা চেহারা, এত কম বয়সী একটা মেয়ে এই জঙ্গলে। ও আর অন্য কোনো কথা চিন্তা করে না যে এটা খারাপ কিছুই বা না কিছু, এরকম কিছুই না। ও তখন বলতেছে যে আমি তো আসলে আমি তখন বাড়িতে যাবো না, আমি মাছগুলা নিয়ে বাজারে বিক্রি করে তারপরে বাড়িতে যাবো, কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, তুমি আমার সঙ্গে করে নিয়ে যাও, আমি তোমার বাড়িতে প্রয়োজনে রান্না বাড়ি করে দিব, আমার তোমার সাথে নিয়ে যাও। তো ভাবে যে ঠিক আছে নিয়ে যাই, এই কথা ভাইবে কয় নৌকায় ওঠা। তো ওই মেয়েটা নৌকায় ওঠার পর ওই মেয়েটারে নিয়ে আপনার বাজারে যায় মাছ টাছ বিক্রি করে বাড়িতে আসে। ও চিন্তা করতেছে মারে কি কম, এই মেয়ে কে কোথা নিয়ে এলাম, মারে কি কম, মারে যদি আমি কই যে মহেশপুরের জঙ্গল থেকে মেয়ে নিয়ে আইছি, তাহলে তো মা এটা তো আমার এই বাসা রাখতে দিব না, আর মা তো অন্যরকম ভাববো ব্যাপারটা। তো মারে মিথ্যা কথা বলে যে মা ওরে আসলে একজন মাছ বেচবার গেছিলাম, তো বাজারে দেখলাম এই মেয়েটা খুব কান্তাছে, অসহায়, আমার কইতাছে আমার একটু নিয়ে যাও, বাড়ির কাজ কামও তুমি একলা করার পাও না, ও কইতাছে বাড়ির কাজ কামও করে দিব। তো মা মেয়েটার সামনে আর কিছু বলে না, আড়ালে নিয়ে যে পুলারে বলতেছে যে বাবা চিনস না জানস না, এটা হচ্ছে না, এটা মেয়ের ধরে নিয়ে এলি, এটা কি ঠিক করলি? কারে মা তুমি চিন্তা করো না, ও খুব ভালো একটা মেয়ে। নাম কি মেয়ের? কারে ওর নাম ললিতা, ও বলছে আমার ও খুব ভালো একটা মেয়ে গো, তুমি ওগুলা নিয়ে টেনশন করো না, চিন্তা করো না। আর শোনো, তুমি নে তীর্থে যাবার চাইছিলা, এই যে দেখো আজকে মাছ বেচে অনেক টাকা পাইছি, তুমি এই যে টাকাটি রাখো, তুমি কালকে এই তীর্থে যাবা গা। বাবা তারপরে একটু চিন্তা করতে, আরে কিচ্ছু করা লাগবে না, কি চিন্তা করবো, ও খুব ভালো মেয়ে, তুমি অযথা টেনশন করতেছো, অযথা চিন্তা করতেছো, কিচ্ছু হবো না, তুমি ঘুরে আসো তো তীর্থের থেকে, আমি দিক দিয়ে সামলাই নিব। আচ্ছা বাবা। তো ওদিন রাত্রে মানে মেয়েটার আবার আচার আচরণ আপনার এতটাই নম্র, এতটাই ভদ্র, আর তার কণ্ঠটা এতটাই সুমধুর, মানে সচরাচর 2-4টা মেয়ের কণ্ঠের সাথে মিলবে না, মানে কথা বলতেছে মানে মুখ দিয়ে মধু ঝরতেছে, এত নম্র, এত নিচু কণ্ঠ। এখন রমেশ চিন্তা করতেছে এই মেয়েটারে আমি বাড়িতে যে রাখমু, একটা যুবতী মেয়ে, আমি একটা যুবক, গ্রামের লোকজনই বা কি করব। আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়। তো ওই মেয়েটা মনে করেন যে রান্না বাড়ি করে দেয়, ঘরের কাজ কাম করে দেয়, মানে খুবই ভালো। তো এর মধ্যেই ওই একদিন হয় কি, মেয়েটা
দরজার ওখানে এসে দাঁড়াইছে। রমেশ বলতেছে যে কি ব্যাপার। রমেশ আর কি তখন আপনার ওই যে আয়নার মধ্যে নিজের মানে চুল আশ্রাইতেছে, হয়তো বা বাইরে যাব। কি ব্যাপার ললিতা, তুমি ওখানে বাইরে দাঁড়ায় আছো, ঘরে আসো। পরে ঘরে যায়। তো ঘরে যাওয়ার পর ললিতারেও বলতেছে যে দেখো ললিতা, তুমি একটা যুবতী মেয়ে, আমি একটা যুবক ছেলে। এখন আমাদের তো সমাজ আছে, গ্রামের মানুষজন আছে, আমরা দুজন যদি এক বাড়িতে এইভাবে একা থাকি তাহলে মানুষ তো নানান কথা কব। তো মেয়েটা বলতেছে যে কেন বলবো, আমার তো তোমাকে ভালোই লাগে, তোমার কি আমার ভালো লাগে না? তো রমেশ বলতেছে যে এটা কোনো কথা বললা, ভালো লাগে না? তোমার প্রথম যেদিন ওই জঙ্গলে দেখছি সেদিনই আমার অনেক ভালো লাগছে। কথা তুমি আমার বিয়ে করবা? আচ্ছা ঠিক আছে। রমেশ তো আগে থেকে একটু দুর্বলতা ওর প্রতি, কয় এখন না বিয়ে করব, তুমি থাকো, মাও আসুক দেখি। তো এইভাবে মনে করেন যে আস্তে আস্তে দিনগুলা কাটতেছে। এরই মধ্যে হঠাৎ করে রমেশের বাড়িতে একদিন রমেশেরই এক ছোটবেলার এক বন্ধু আসে। ছোট থেকে একসাথে বড় হয়েছে তারা আর কি। তাই সে বাইরে থেকে ডাকতেছে, রমেশ, এ রমেশ, বাড়িতে সস? আরে বন্ধু, তুই এতদিন পরে, আয় 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 ঘরে আয়। তুই বন্ধু যায় ঘরে। যাওয়ার পর ও ললিতারে আবার দেখে দেখে মানে ও মনে মনে বলে, বাহ মেয়েটা তো সুন্দর। কিন্তু আবার শুনছে যে ললিতা নামের একটা মেয়ে রে ওই রমেশ বাড়িতে নিয়ে এসে রাখছে। তো রমেশের সাথে এই ব্যাপারে কথাবার্তা বলতে আছে যে রমেশ, এইভাবে যে নিয়ে আসছস একটা মেয়ে, কুমারী একটা মেয়ে, তুই একটা কুমার ছেলে, তো এইভাবে মানুষই বা কি বলবো। তখন ও বলতেছে রমেশ যে আরে এগুলা চিন্তা করিস না, ওটা আমি বিয়ে করবো, সমস্যা নাই। তারা যখন এই কথাগুলা নিজেদের মধ্যে বলতাছে, ওই মুহূর্তেই ললিতা ওই বন্ধুটার জন্য চা আর কিছু নাস্তা নিয়ে আসছে। কিন্তু অবাক করা বিষয় হইল, ওই ছেলেটা যখন খাইতে গেছে ওইখান থেকে ওই খাবার থেকে পচা কাঁচা মাছের যে একটা গন্ধ ভাই আসছে, একদম নোংরা, মানে খুব বাজে এরকম গন্ধ আসতেছে। কিন্তু এখানে আরেকটা অবাক করার বিষয় হচ্ছে, ওই বন্ধু দেখতেছে রমেশ এগুলা কিছুই তোয়াক্কা করতেছে না। মানে রমেশের খাওয়া দেখে ওর কাছে ও দেখতেছে যে রমেশ যেভাবে খাইতেছে রমেশের এগুলা কোনো গন্ধই নাকে যাইতেছে না, এই যে পচা মাছের আসটা গন্ধ। ও তখন চিন্তা করে, কিরে এত দুর্গন্ধ আসতেছে এই খাবার থেকে, কারণ কি? তারপর মানে কাঁচা মাছের গন্ধ, আর রমেশ তো দেখি পটাপট খাইতেছে, ও কি একটুও গন্ধ পায় না? ও আর এটা রমেশের বলে না ভাই। তো নেই, ও বলে যে ঠিক আছে বন্ধু, আমি আজকে যাইগা, তুই সময় করে এক সময় আমার বাড়িতে যাস, তোর সাথে কথা আছে। এই কথা বলে আপনার ওই বন্ধু বাসার থেকে বাইরে হয়ে যাইতেছে। তো তখন আবার ললিতা আবার আপনার ইয়েতে তাদের রান্নাঘরে গেছে। তো ওই রান্নাঘরটা ক্রস করেই ওগর বাসা দিয়ে বেরিয়ে যাইতে হয়। যখন রান্নাঘর ক্রস করে ওই বন্ধু যাইতেছে, তখন তার মনের মধ্যে একটু কৌতূহল জাগে যে একটু আগে যে জিনিসটা হইলো এটা তো আমার কাছে সুবিধার মনে হইলো না, আর মেয়েটা তো সুন্দর, দেখি তো আরেকবার। এই কথা চিন্তা করে সে যখন ফুসকি দিছে ললিতারে দেখার জন্য, সে দেখে ওখানে আর কোনো ললিতা না, ওটা ওইখানে একটা 80 ঊর্ধ্ব একটা বুড়া মহিলা, গায়ের চামড়া ঝুরঝুর করে পড়তেছে, আর সে ওইখানে বসে বসে কাঁচা মাছ কচকচ করে চাবায়া খাইতেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে মাছের, মানে আর মানে খুব ভয়ানক বাজে দুর্গন্ধ চড়াইছে মাছের। এটা দেখার পর ও প্রচুর ভয় পেয়ে যায়। আরে বাপরে, এটা আমি কি দেখলাম? এটা কি সত্যি? ললিতা কাঁচা মাছ খাইতেছে, আর ললিতার এই চেহারা কেন? এনে একটা বুড়া বেডি কেন বসা? তখন ও তাৎক্ষণিক তাড়াতাড়ি করে আপনার ওর বাসায় চলে যায়। যাওয়ার পর ও বাসায় যায়, এগুলা চিন্তা করতে করতে যখন রাত হয়ে যায়, ঠিক তখন ও উপলব্ধি করতে পারে যে ওর ঘরের মধ্যে
পচা মাছের আঁশটা গন্ধ করতেছে। তখন ও চিন্তা করে, কি রে, আমার ঘরের মধ্যে তো দুর্গন্ধ থেকে আসলো পচা মাছের। এই কথা চিন্তা করতে করতে যখন সামনের দিকে তাকাইছে ভাই, ও দেখে ওর রুমের দেয়ালে 4 হাত পা দিয়ে হামুক পারতেছে একটা 80 ঊর্ধ্ব বয়স্ক মহিলা। চামড়া ঝুরঝুর ঝুরঝুর করতেছে, মানে খুইলা খুইলা পড়তেছে চামড়া, এরকম একটা অবস্থা। আর কি ভয়ানক একটা মুখ, মানে যে কেউ দেখলে হিট হয়ে পড়ে যাবে, মানে ভয়ে শেষ হয়ে যাবে এরকম। তার দিকে তাকায় খিলখিল করে হাসতেছে, দাঁত বড় বড় দাঁত বের করে, আর বলতেছে, কিরে তুই আমারে চিনে ফেলছস, আমারে দেখে ফেলছস, আমি যে মানুষ না এটা তুই বুঝছস? এখন কি তুই তোর বন্ধুরে যে কয়ে দিবি যে আমি মানুষ না? হ্যাঁ, এই কথা যখন বললো ভাই, তখন ওই রমেশের বন্ধু প্রচন্ড ভয় পাইল। সেই সাথে হাত জোর করে তাকে আকুতি মিনতি করতেছে যে আমি কাউরেই বলবো না, তুমি আমার ছেড়ে দাও, তুমি আমার মাইরো না। তখন ওই পেতনি বলতেছে যে ললিতা, তোরে যদি আমি ছেড়ে দিই, তুই তো যায় গ্রামের সবাই রে কয়ে দিবি, তোর বন্ধুরেও কয়ে দিবি যে আমি মানুষ না, আমি পেতনি, তোরে ছাড়বো না। এই কথা বলে এক লাফ দিয়ে তার গলার ওনে উঠে ঘাটটা মটকায় দিয়ে মেরে ফেলে হয়নি। মেরে সে আবার রমেশের বাড়িতে চলে আসে, ওই আগের রূপ নিয়ে থাকে। তো পরদিন সকালে রমেশ খবর পায় যে ওর বন্ধু মারা গেছে, আকস্মিকভাবে মারা গেছে হঠাৎ করেই। যেহেতু ওর ছোটবেলার বন্ধু, অনেক ভালো একজন বন্ধু, তো দৌড় দিয়ে দৌড়ায় যায়, যে যায় এটা কোনো, মানে ও চিন্তা করে যে আরে এটা কেমনে কি, ওর তো কোনো শত্রু ছিল না, তাহলে ওরে কে মাইরা ফেলাইলো। তো যথারীতি ওই ওই লাশ তারা দাহটাহ কইরে, ও সবার সাথে দাহটাহ করে, যেটা সৎকার বলি আমরা আর কি, ওটা কইরে সে বাড়িতে এসে চুপ করে বসে বসে খুব গভীর মনোযোগের সহিত চিন্তা করতেছে যে আমার বন্ধুটা মরে গেল, কত স্মৃতি জড়িত, কেরা মারলো, ওর তো কেউ মারার কথা না, ওর তো কোনো শত্রু নাই। এই সমস্ত চিন্তা করতে করতে তার সেদিন মানে সময়টা কাটে যায়। তো যখন এই সমস্ত কথা চিন্তা করতেছিল, তখন ওই ললিতা ও বলতেছে যে তোমার বন্ধুটা আসলো, এই বন্ধুটা মরে গেল, কে মারলো, আহারে আমারও তো খারাপ লাগতেছে, কি সুন্দর দেখলাম আসলো আমাদের বাসায়। চিন্তা করেন ব্যাপারটা, ললিতা তার রমেশকে এই কথা বলতেছে, যে কিনা কাল রাত্রে তার বন্ধুরে মেরে আসছে, সে আবার এই কথা বলতেছে। তো যাই হোক, সেদিন কাইটা যায়। পরের দিন যেটা হয়, হঠাৎ করেই আপনার এর মধ্যে, সরি ভাই একটু মিস্টেক হয়ে গেছে, এর মধ্যে আপনার ওদের ঘনিষ্ঠতা আরো বাইরে যায়, ওই ললিতার ইয়ের মধ্যে, ওই পেতনিটার মধ্যে, ললিতা আর ইয়ের মধ্যে, রমেশের মধ্যে। তো এক প্রকার তারা নিজেদেরকে স্বামী স্ত্রী বলে মাইনে নেয়, ললিতাও মাইনে নেয় আর রমেশও মাইনে নেয়, কিন্তু আনুষ্ঠানিকতায় বিয়েটা অসম্পূর্ণ থেকে যায়। মানে মানসিকভাবে তারা মাইনে নেয় যে তারা স্বামী স্ত্রী, ওইভাবেই তারা, মানে স্বামী স্ত্রী যেভাবে সংসার করে ওইভাবে তারা সংসার করে যাইতেছে। তো এরই মধ্যে যেটা হয়, হঠাৎ করে তার কিছুদিন পরে রমেশের একটু গ্রামে শহরে যাইতে হয় কাজের জন্য। কিন্তু এদিক দিয়ে ভাই আরেকটা কথা, গ্রামের যে গরু ছাগল পালে না মানুষ, এই গরু ছাগল থাকতেছে না। দিনের পর দিন অমুকের গরু নাই, তমুকের ছাগল নাই, এরকম হইতেছে। আর যে গরু ছাগল যদি কোনো সময় পাওয়া যাইতেছে, তাদের দেখা যাইতেছে যে মানে রক্ত শূন্যতা, গায়ে কোনো রক্তই নাই, মৃতদেহ যেটা গরুর পাওয়া যাইতেছে বা ছাগলের, আবার পাওয়াও যাইতেছে না।
গ্রামে এরকম একটা শুরু হয়ে গেছে। আবার এদিক দিয়ে আরেকটা কথা হইতেছে, কাহিনী যেটা, রমেশেরও দিন দিন না আপনার গায়ে মানে ওর চেহারাটা দেখলে মনে হইতেছে যে কেমন ফ্যাকাশে হয়ে যাইতেছে। রমেশের চেহারাও মানে মনে হইতেছে যে তার শরীরে রক্ত নাই, রক্ত শূন্যতা এরকম। তো এরই মধ্যে একদিন রমেশের বাসায় তার পাড়াতো এক চাচা আসে, রমেশের কাছে কিছু টাকা পায় আর কি। তো ওই টাকাটাই নিতে আসে। তো টাকাটা যখন নিতে আসে তার কিছুক্ষণ আগেই মানে রমেশ বেরোয় আপনার চলে গেছে শহরের উদ্দেশ্যে, এই চাচাও এসে ঢুকছে। কিন্তু রমেশ যাওয়ার আগে ললিতারে বলে যায় যে ললিতা শোনো, মা তো বাড়িতে নাই, আর আমি একটু শহরে যাইতেছি, আমার ফিরতে ফিরতে রাত হব, এদিকটা তুমি সামলায় নিও। তো ললিতা বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এদিক দিয়ে সামলায় নিমু, তুমি সাবধানে যাইও আর সাবধানে আইসো। তো ঠিক আছে, ওর বইয়ের উপর দায়িত্ব টাইত্ব দিয়ে ও চলে যায়। তার কিছুক্ষণ পরেই আপনার ওই চাচা আসে, ওই গেট থেকে ডাকতেছে, রমেশ, বাবা রমেশ বাড়িতে আসো, আজ কতদিন হয়ে গেল, টাকাগুলা দেও না বাবা, আজকে নিতে আইসি বাবা, টাকাটি দিয়ে দাও। এই কথা বলে বলে ওই চাচা তার বাড়ির যে দরজা গেট, ওই গেট দিয়ে মানে ভিতরে ঢুকতেছে। ভিতরে ঢুকার পরে সে যেই সিন দেখছে, এটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না ভাই। উনি দেখে একটা 80 ঊর্ধ্ব একটা বয়স্ক মহিলা গা থেকে চামড়া ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে, চোখ দুইটা আগুনের মতো লাল হয়ে রয়েছে, মানে চোখ বেরিয়ে আসতেছে এরকম একটা অবস্থা, মুখের দুই সাইড দিয়ে দুইটা দাঁত বেরোইছে। সে বসে বসে কাঁচা মাছ কচ কচ করে চাবায় খাইতেছে, সেই সাথে পুরা ওই জায়গাটা জুড়ে একটা মাছের মানে খুব অস্বাভাবিক পচা একটা গন্ধ, মানে সহ্য করার মতো না। এটা দেখার পর উনি অনেক ভয় পেয়ে যায়। এটা কি দেখতেছি আমি, এটা কি স্বপ্ন না বাস্তব? ওই অবস্থাতেই ওই ললিতা পেতনি তার দিকে মুখ ফিরে তাকায় একটা হাসি দেয়, হাসি দিয়ে বলতেছে, তুই আমারে দেখে ফেলছস আসল রূপ, এখন কি তুই গ্রামের বাইরে যায় গ্রামের মানুষে বলবি না যে আমি একটা পেতনি, এই যে মানুষের গরু ছাগল সব খায়া ফেলাইতেছি, এই এত কিছু তুই যায় বলবি না, আমার আসল রূপ কয়ে দিবি মানুষের কাছে? এই কথা বলতেছে আর প্রচন্ড বিকট ভয়ানক শব্দে হাসতেছে। তো এটা যখন ঘটতেছে তখন ওই চাচা বলতেছে যে আমারে মাফ করে দাও, আমারে ছেড়ে দাও, আমারে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আমি যে তোমার এইভাবে দেখছি আমি কারোর কমু না, তুমি আমারে ছেড়ে দাও, আমার জীবন তুমি ভিক্ষা দাও, আমারে তুমি মাফ করে দাও। তখন সে বলে যে তোরে মাফ করলে তুই তো যা সবাইরই কয়ে দিবি, তখন তো আমার আসল রূপ ফাঁস হয়ে যাব। এই কথা বলেই একটা লাফ দিয়ে তার উপরে উঠে তার ঘাটটা মটকায় তার ঘাট থেকে রক্ত খাইতেছে। এই ঘটনা যখন ঘটতেছে ভাই, ঠিক সেই মুহূর্তে রমেশ এসে দাঁড়ায় ওখানে। এই ঘটনাটা রমেশ নিজ চোখে দেখতেছে যে ঘটনাটা ঘটতেছে, কিন্তু ললিতা রমেশকে দেখতে পায় না। ললিতার চোখে রমেশকে সে দেখতে পায় না, ওইদিকে সে তাকাই না। কিন্তু রমেশ সেখানে কিভাবে আসলো? সে যে গেছে শহরে একটা কাজের জন্য দরকারি, সেদিন শহরে কি জানি একটা বন্ধ সবকিছু, তাই সে কাজটা করতে পারে নাই, সে তাৎক্ষণিক আবার ওইভাবে চলে আসতে হয়েছে তাকে। কিন্তু ওর বাড়ির গেটে এসে দাঁড়ায় সেই দৃশ্যটা দেখলো, দেখার পর সে হতভম্ব হয়ে যায়।
এটা আমি কি করছি? তার মানে এতদিন আমি যার সাথে একসাথে থাকছি এ কোনো মানুষ না, এই একটা পেতনি। একটা পেতনির সাথে আমি এতদিন সংসার করছি, ঘর করছি। এটা আমি কি দেখতেছি? আর আজকে আমার জন্য এই গ্রামে আমার বন্ধুও মারা গেল, আমার এই চাচাও মারা গেল, গ্রামের মানুষের গরু ছাগলও শেষ। একটা অশান্তি নামে আসছে শুধুমাত্র আমার একটা ভুলের কারণে। সেই কথা চিন্তা করে বাড়িতে আর ঢুকে না, সে সাথে সাথে দৌড় দিয়ে ওই যে বলছিলাম নরেশ চাচা, তার কাছে যায়। ওরে দেখি নরেশ চাচা বলতেছে, কি রে বাবা, তোরে এত অস্থির লাগতেছে কে? কি হয়েছে, কোনো বিপদ? তখনও বলতেছে যে চাচা আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি বড্ড বড় ভুল করে ফেলাইছি চাচা। কি করছস? চাচা দেখেন, আমার বাসায় যে মেয়েটার আমি এতদিন ধরে রাখছি ললিতা, ও তো আসলে কোনো মানুষ না, ও তো একটা মেসো পেতনি। আমি এতদিন পেতনিরা আমার সাথে রাখছি চাচা। এই কথা শোনার পর ওই চাচা বলতেছে, বাবা রে, তুই যে কত বড় ভুল করছস এটা তুই নিজেও জানস না। ওই ললিতা আমারে একদিন ধরছিল, আমি ওই জায়গাতে মাছ মারতে গেছিলাম। তখন আমি ইয়াং, আমি যুবক। তখন আমি ওই জায়গাতে যখন মাছ মারতে গেছি তখন ললিতা আমারে ধরছিল, কিন্তু আমি ওরে আমার এক বন্ধুর কাছ থেকে আমি কিছু তন্ত্রমন্ত্র কবিরাজি শিখছিলাম। ওই তন্ত্রমন্ত্র দ্বারা আমি ওর ওখানে আটকায়ে ওই সিঁদুরের কৌটাটার মধ্যে ভইরে আমি নদীতে ফালাই দিছিলাম বাবা। কিন্তু তুই ওই সিঁদুরের কৌটাটা যে তুলছস, তুইলে যে ওই সিঁদুরের কৌটাটারে যে তুই খুলছস, ওইন থেকে মুক্ত হয়ে গেছে বাবা। এখন ওই মুক্ত করে দিলি তুই, ও এতটাই শক্তিশালী এখন হয়েছে, এখন আমার তন্ত্রমন্ত্রর বাইরে বাবা। ওরে আমি আর বশ করা বা ওরে মায়েরা আমার পক্ষে সম্ভব না। এই কথা শোনার পর রমেশ বলতাছে যে চাচা তাহলে এখন উপায় কি? ও তো আমাদের কারোরে বাঁচতে দিব না, এখন তাহলে ওরে মারার উপায় কি? তখন ওই নরেশ চাচা বলতেছে যে বাবা রে, শুনছি তুই তো ওরে বিয়ে করছস। চাচা বিয়ে তো করছি, কিন্তু ওটা তো আনুষ্ঠানিকতায় না। যেমনি করছস তো তোরে তো স্বামী বলে মানে। হ চাচা তা তো মানে। এখন যদি তুই নিজের উৎসর্গ করে দিতে পারস, তাহলে ওর যে তুই স্বামী, তুই যে স্বামী হারা হবি, ও যে স্বামী হারা হব, এটাতেই ওর শক্তি সব কমে যাব, ও নিস্তেজ হয়ে যাবে। এর বাইরে আর কোনো রাস্তা নাই বাবা। তোরে উৎসর্গ করার লাগবে, তুই কি এটা পারবি? চাচা আমারে উৎসর্গ করে যদি গ্রামের মানুষজন বাঁচে তাহলে আমি তাই করতেই রাজি আছি চাচা। এই কথা বলে ও তোর বাড়িতে যায়। রমেশ যাওয়ার পর যায়, দেখে ভাই একটু আগে যে পরিস্থিতি ছিল কিচ্ছু নাই, কোনো রক্ত টক্ত, ওই লাশ, ওই চাচার লাশ, এগুলা কিচ্ছু নাই। আর ওই ললিতা ওই আগের ললিতা হয়ে আছে। ও যে চেহারা ললিতা দেখছে তখন বাড়িতে ঢুকে, এটা আর নাই। তো ললিতা ওরে বলতেছে, কি গো তুমি শহর থেকে এত তাড়াতাড়ি আইসে পড়লা, আর তোমার এত অস্থির দেখাইতেছে, কি হয়েছে? কই না, শহরে আমার কাজ যেটা ছিল, শহর বন্ধ তো, এই জন্য কাজ করতে পারি না, এই জন্য আমি আইসে পড়ছি। আসো ঘরে আসো। এই কথা বলে ললিতারে ঘরে নিয়ে যায়। তো ললিতা তখন বলতেছে যে তাহলে তুমি এক কাজ করো, তুমি স্নান করে নাও, আমি তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করি। এই কথা শোনার পর ও তখন ললিতার দিকে তাকায়। তাকানোর পর ললিতা বলতেছে, কি ব্যাপার, তুমি আজকে আমার দিকে এইভাবে তাকাইছ, কি দেখতেছো এমনি করে? তখন ও বলতেছে যে আমি তোমাকে চিনে ফেলছি, তুমি কোনো ললিতা নও, তুমি কোনো মানুষ নও, তুমি একটা পেতনি, আর আমি তোমার সাথে আর থাকবো না। তুমি আমারে মেরে ফেলবা, তোমার আমারে মেরে ফেলতে হবো না, আমি নিজেই নিজেরে শেষ করে দিব। এই কথা বলার পর ও যেটা করে,
ওইখান থেকে একটা সিঁদুরের কোটা নিয়ে ওই সিঁদুরটা ওই ললিতার মাথায় সিঁথিতে পরায় দেয়। তখনই সাথে সাথে ললিতার মাথায় সিঁদুর পরায় দিয়ে ও ওইখান থেকে একটা চাকু নেয়, চাকু নিয়ে নিজের বুকের মধ্যে চালায় দেয় চাকুটা। যখন চালায় দেয় তখন ললিতা বলতেছে, তুমি এটা কি করতেছো রমেশ, তুমি আমার স্বামী, তুমি কেন এই কাজটা করতেছো, তুমি কেন এইটা করতেছো, থামো, তুমি থামো। এই কথা ললিতা বলতেছে। আর ও তখন মৃত্যু যন্ত্রণায় যখন ছটফট করতেছে, আর এর মধ্যেও ও কিছুটা হাসতেছে যে আমি মরে যায় তোমারে সহ মারলাম, আমার গ্রামবাসীরে বাঁচাইলাম, কিন্তু তোমার আমি শেষ করে দিলাম, যাও তুমি শেষ। এই কথা বলে ওই তখন ওই ললিতা আস্তে আস্তে, ও যখন মরতেছে ভাই, তখন আস্তে আস্তে ওই ললিতা ওর রূপে ফিরে আসে। ওই যে 80 ঊর্ধ্ব মহিলা চামড়া ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে, কিন্তু তখন সে তার শরীর একদম আস্তে 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 কেমন জানি ধোয়াটে হয়ে, ধোয়ার মতো হয়ে মিলায় যায়। রমেশ ওইখানেই মারা যায়। এরপরে আর কারোর সাথে কোনো ধরনের কোনো ঘটনা ভাই ঘটে নাই। আমার এই ঘটনাটা এ পর্যন্তই ছিল ভাই। থ্যাংক ইউ অনেক ভাই, অনেক সুন্দর একটা ঘটনা শোনালেন। আসলে ঘটনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের চোখের সামনে অনেক সময় অনেক কিছু ঘটে যেগুলোর ব্যাখ্যা কিন্তু আমরা আদৌ খুঁজে পাই না। আমি মনে করি যে আমাদের সমাজে আমাদের পাশাপাশি এমন অনেক সত্তা আছে যেই সত্তাগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, কিংবা বিজ্ঞান এই জিনিসগুলো বিশ্বাস করতে চায় না। আসলে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণই যার যার ব্যক্তিগত বিষয়। আমরা সেদিকে যাব না। আমরা আমাদের অনুষ্ঠানগুলো মানুষের এন্টারটেনের জন্য বানিয়ে থাকি, মানুষের যেন ভালো লাগে। মানুষকে বিশ্বাস করানো এটা আমাদের দায়িত্ব না। তো আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনি একটি জিনের ঘটনা আমার সাথে শেয়ার করেছিলেন, আমি চাচ্ছি যে এই ঘটনাটা দিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে। ধন্যবাদ শিশির ভাই। এখন আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটাও গ্রামেরই একটা ঘটনা, আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। এটাও এই ঘটনাটা আমার এক বন্ধুর কাছ থেকেই শোনা ভাই। তো ঘটনাটা হচ্ছে এরকম, যে আমি কথা না বাড়াই ভাই, ঘটনায় যাই। ঘটনাটা হচ্ছে এরকম, গ্রামে কিন্তু অনেক সময় আমরা দেখি ফুটবল খেলা হয়, আর যেটাকে আমরা বলি যে নাইট লিগ, যেটাকে বলি আমরা প্রচলন ভাষায়, যে রাত্রে যে লিগের খেলা হয়, ফুটবল খেলা, টুর্নামেন্ট আর কি, যেটাকে আমরা বলি ওই টুর্নামেন্টের খেলা আর কি। তো এরকমই ওই ওদের গ্রামে একটা টুর্নামেন্টের আয়োজন করছে রাত্রে ফুটবল খেলার। তো ওখানের দুই একটা ছেলে পেলে আছে, বয়স একটু কম, আপনার 20-22 বছর। আর তাদের সাথে আরেকজন আছে, ওর বয়স হচ্ছে আপনার 30 বা 35 এরকম। ওরা মানে আর কি চাচা চাচা বলে ডাকে, ওরা দাদা বলে না, চাচা বলে। তো চাচার বাড়িতে যায়, বলতেছে, কি ব্যাপার চাচা, খেলা দেখতে যাবে না? চলো, দেরি হয়ে যাইতেছে তো, খেলা তো শুরু হয়ে যাবো। পরে ওই চাচা বলতেছে যে হ্যাঁ অবশ্যই অবশ্যই, দাঁড়া তোরা একটু, আমি রেডি হই। রেডি হয়ে আপনার বেরোয় পড়ছে, খেলা দেখতে যাইতেছে। তো মাঠটা আবার আপনার ওদের বাসা থেকে বেশ কিছুটা দূরে, যাইতেও মোটামুটি একটু সময় লাগে। তো ওরা আবার হাইটে হাইটে যাইতেছে। তো যথারীতি ওরা যায় মাঠে যায়, খেলা টেলা দেখে। তো খেলা শেষ হইতে তো আবার একটু সময় লাগে। তো খেলা শেষ হইতে হইতে আপনার রাত্র 11টা 11:30 বাজে গেছে। গ্রামের রাস্তা যেহেতু নীরব শুনশান, তো ওরা তিনজন, ওই যে ওই ছেলে দুইটা আর ওই যে চাচা, তিনজন হাইটে হাইটে আসতেছে। তো কিছু দূর আসার পরেই ওই চাচায় বলতেছে যে এই তোরা একটু দাঁড়া রে, আমার একটু চাপ দিছে, আমি একটু হালকা হয়ে আসি। তো ওরা বলতেছে ঠিক আছে চাচা, আপনি হালকা হন, আমরা একটু সামনে যাই দাঁড়াইতে। তো ওরা চাচারে হালকা হইতে বলে ওরা হাঁটতে হাঁটতে সামনে কিছু দূর, 10-12 হাত দূরে যায় দাঁড়ায়। এই চাচায় করে কি,
ওখানে একটা বাঁশঝাড় আছে, যেখানে ও হালকা হইতেছে। ওই বাঁশঝাড়ের সাইডে যায়, হালকা হয়, হালকা হয়ে আইসে পড়ে। আইসা ওই ছেলে দুইটারে বলে যে এ চল জায়গায় খেলা তাহলে ভালোই হলো না রে, আর এই দল জিতবই, আসলে এই দল তো ভালো গেলে, মানে এই সমস্ত খেলার ব্যাপারে আপনারা আলোচনা করতে 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 ওর বাড়িতে চলে আসে। তা আসার পর ওদেরকে বলে যে তাহলে তোরা আজকে জাগা, আমি বাসা দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই ছেলে আইসে মনে করেন যে রাত্রে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে তার ঘরে যায় শুইছে। তো হঠাৎ কইরে রাত্রে সে স্বপ্নে দেখলো কে যেন তার স্বপ্নে এসে বলতেছে, কিরে কাজটা কি তুই ঠিক করলি? আমি কি তোর কোনো ক্ষতি করছিলাম? তুই এই কাজটা কেন করলি? তুই অনেক বড় অন্যায় করছস, তোরে আমি ছাড়মু না, তোরে আমি ছাড়মু না, তুই অনেক বড় অন্যায় করছস, আমি তোর কোনো ক্ষতি করি নাই তো। এই স্বপ্নটা দেখার পর ও তড়ি ঘড়ি করে উঠে পড়ে ভাই। উঠার পর দেখা যায় যে ও ঘামে গেছে, পানি খায়। পানি খাওয়ার পরে ও চিন্তা করে, এটা কি দেখলাম, এটা কি হইলো, ব্যাপার কি, আমি কার আবার কি ক্ষতি করলাম? তো ও যায় ওর মায়েরে যায় বলে পরদিন সকালে, ওইভাবে ওই রাত কাটা যায়, পরদিন সকালে ওর মারে বলে, মা আমি না কালকে রাত্রে এরকম একটা স্বপ্নে দেখছি। কস কি বাবা? আমি না বুঝতেছি না মা, আমার কি হয়েছে বলতেছে যে আমার ক্ষতি করবো। আমি বলে তার ক্ষতি করছি, আমি বলে অন্যায় করছি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই দেখ আজকে রাত্রে এরকম কোন স্বপ্ন তুই দেখোস কিনা। আচ্ছা ঠিক আছে মা। তুই ভাবে সেদিন চলে যায়। চলে যাওয়ার পরে পরের দিন যেটা হয়, পরের দিন রাত্রে ও আবার ওই একই স্বপ্ন দেখে ভাই। কিরে তোর কি আমি কোনো ক্ষতি করছিলাম? তুই এত বড় অন্যায় করলি কেন? এই কাজটা তুই কেন করলি? তোর আমি ছাড়বো না, তোর আমি মাইরেই ফেলবো, তোর আমি শেষ করে ফেলবো। এই দিন আবার হয় কি ভাই, এই সেম স্বপ্নটা ওর মাও দেখে, ওর মাও এই সেম স্বপ্নটা দেখে। তো পরদিন সকালে যখন ওর মার কাছে আসে, তখন ওর মারে যখন ওই কথাটা বলে, তখন ওর মাও বলে যে বাবা এই কথা, এই স্বপ্নটা তো আমি কালকে দেখছি। আমার কেউ একজন এসে বলতেছে তোর ছেলে চরম অন্যায় করছে, তোর ছেলেরে শাস্তি দিমু আমি, তোর ছেলে আমার সাথে খারাপ করছে, তুই তোর ছেলেরে বাঁচাইতে পারবি না। তাহলে বাবা চল তো দেখি হুজুরের কাছে যাই, আমার কাছে তো ব্যাপারটা ভালো ঠেকতেছে না। তো এই কথা বলে হুজুরের কাছে যায়। তো হুজুর এই ঘটনাগুলো শোনার পরে বলতাছে যে দেখো তোমার ছেলের উপর একটা জিনের আছর পড়ছে, খুব খারাপ একটা জিন। ও তোমার ছেলের উপর অনেক রাইগা আছে। হুজুর আমার ছেলে তো ওর কোনো ক্ষতি করে নাই, আমার ছেলের উপরে আসর পড়লো কে? আর ও আমার কইতাছে, আমার ছেলের কইতাছে যে মাইরে ফেলাবো, আমার ছেলেরে শেষ করে দিব। কি করছে আমার ছেলে? কয় তোর ছেলে ওই বাঁশঝাড়ের নিচে যে প্রস্রাবটা করছিল, ওই বাঁশঝাড়েই ওর বাস। ও ওই ওইটা ওর বাসস্থান, ওই ইডাই বাঁশঝাড়টাই, আর ওখানেই ও প্রস্রাব করছে। না জানে শুনে কখনোই যে কোনো জায়গায় প্রস্রাব করাটা ঠিক না। তোর ছেলে এই ভুলটাই করছে, এর জন্যই ও ক্ষিপ্ত হয়েছে তোর ছেলের উপর। তোর ছেলের তো ছাড়বো না। বাবা এখন উপায়, আমার ছেলের আপনি বাঁচান বাবা, যেমনি হোক। তখন উনি মানে ওই ছেলের একটা তাবিজ দেয়, তাবিজটা হাতের মধ্যে বাইন্ধে দেয়, দিয়ে বলে যে এই তাবিজটা তোর ছেলে জানে না খুলে, এই তাবিজটা যতক্ষণ পর্যন্ত তোর ছেলের সাথে থাকবো, ওই জিন তোর ছেলের কোনো ক্ষতি করতে পারবো না। আচ্ছা বাবা, কয় যা তোরা জাগা, কিন্তু ভুল করেও কিন্তু তোর ছেলের এই তাবিজটা খুলবার দিস না, আর তোর ছেলেরে ভুল করেও একলা কোনো জায়গায় পাঠাবি না।
তাহলে কিন্তু বিপদ আছে। ও কিন্তু ছলে বলে কৌশলে নানানভাবে এই তাবিজ খোলানোর চেষ্টা করব, অনেক ছল চাতুরি করে। আর একলা পাইলে এটা বেশি করবো ওরে, এটা যেন না হয় মনে রাখবি। আচ্ছা বাবা ঠিক আছে। তো ওই দিন বাড়িতে আয় পরে, ওরা বাড়িতে এসে পড়ার পরে মা ছেলে যখন বাসায় আসে, ওদিন রাত্রে স্বপ্ন দেখায় ওই জিনে, ওই মারে ছেলেরে, দুইজন যে একসাথে মারে। যেটা দেখায় সেটা হইতেছে আমার কাছ থেকে বাঁচানোর জন্য হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আইসস। তোরা কি মনে করছস এই তাবিজ পড়ায় তোর পুলারে বাঁচার ভাবি? হ্যাঁ, কখনোই পারবি না। আমি যেমনি হোক তোর পুলারে মারমুই। আর ওই পুলারে স্বপ্ন দেখায় আমার কাছ থেকে বাঁচার জন্য তাবিজ নিছস। এটা তো তুই আরো বড় অন্যায় করছস। তুই এটা না করে যদি আমারে ওইখানে যাইয়ে মাপ চাইতি যে আমার ভুল হয়েছে মাফ করে দেন, তাহলেও আমি তোরে মাফ করে দিতাম। তুই সেটা না করে আর তাবিজ পড়ছস, তোরে মেরে এলাম দেখিস। তো আবার যখন এই স্বপ্ন দুই মা পুলায় মিলে দেহে, তখন আবার যায় ওই হুজুরের কাছে। তো হুজুর তখন কয় যে আমি তো তোর আগেই কইছি যে ও পিস এত সহজে ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত এই তাবিজ ওর সাথে আছে ততক্ষণ পর্যন্ত ওর জীবনেও কিছু করতে পারবো না। ওরে কিন্তু একলা কোনো মানে পাঠাস না, ঠিক আছে? জাগা। আচ্ছা। ওই দিন আইসা পড়ার পরে ভাই যেটা হয়, ওই যে দুইটা ছেলে নিয়ে ও খেলা দেখতে গেছিল, ওই যে দুইটা বাইসতে দুইটা হঠাৎ করে না বাড়িতে আসা করে আইসা ওরে ডাকে, এ চাচা চাচা, এই বাইরে তাড়াতাড়ি চলো একটু চা খেয়ে আইছি, মোরের দোকানে যাম। তখনও বেরোয়, রেডি টেডি হয়ে বেরোয়। ওর মা কইতাছে, কয় তোর কই যাস? কয় চাচি আমরা এই যে এনে যাইতেছি গো, চা খাই আয় পড়ুন। আচ্ছা যা তাড়াতাড়ি আয় পড়িস, সাবধানে আইস বাবা। আচ্ছা। এই যে গেল ভাই, ছেলের আর কোনো হদিস নাই, ছেলে আসতেছে না। এর মধ্যে ও যাদের সাথে গেল ওহেনের ওই একটা ছেলে কইতাছে, কে চাচা এটা কি পড়ছো হাতের মধ্যে? কয়টা তাবিজ রে, এটা আমার রক্ষা করে। এই এগুলো বিশ্বাস, কি করছো খুলে বলো, আমরাই তো আছি সঙ্গে। মানে ভুলায় ভালায় ওর তাবিজটা খোলায় ফেলায় আর কি ওহেনি। তো এদিক দিয়ে ওর হদিস নাই ভাই। ওর বাপ মা তন্ন তন্ন করে খুঁজতেছে, পাইতেছে না। তো না পেয়ে তারা বিশাল ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে দৌড়ে হুজুরের কাছে যায় যে হুজুর সর্বনাশ হয়ে গেছে আমার ছেলে। তো ও এখানে আরেকটা কথা ভাই, যখন না পায় তখন ওর মা যায় ওই দুইটা ছেলের বাসায়, যে তোরা যে ওরে নিয়ে গেলি কালকে, তোরা আসস, ও কই গেছে? কই কি কোন চাচ্ছে, আমরা কই নিয়ে যাবো এরে, আমরা তো কালকে আপনার বাড়িতে যাইনি। ওইনের আবার একজনের মা অসুস্থ ছিল, অসুস্থ বলতে আপনার ওই পড়ে যায় মাথায় আঘাত পাইছে। ওই এক বন্ধুর মারে নিয়ে আরেক বন্ধু সহ ওই দিন হসপিটালে ছিল ভাই। তোরা হসপিটালে আসিলি, তোরা যাস না তাহলে আমার পোলারে মানে কেরা নিয়ে গেল? তাহলে তোরাই তো আমার সামনে দিয়ে নিয়ে গেলি। তো হনুনি দৌড়ে যায় ওই ইয়ের বাসায়, হুজুরের বাসায় যায়, এই ঘটনা বলে। তখন হুজুর বলতেছে, সর্বনাশ করে ফেলাইছস। আমি তো তোর আগেই বলছিলাম যে ও ছলে বলে কলে কৌশলে যেমনি হোক তোর পোলারে ও মারবো যদি তাবিজ ওর থেকে না থাকে। ওই যে দুইটা ছেলে তুই কইতাছস, ওই দুইটা ছেলে আর কেউ না, ও আর ওর সঙ্গে আরেকটা জিন, এই দুজন আইসা ওরে নিয়ে যায়। ওরাই ছলে বলে ওই তাবিজ খুলায় ওরে বোধহয় মেরিয়ে ফেলাইছে। চল দিই তাড়াতাড়ি। ওই হুজুর সহ তখন ভাই ওই ওই ছেলের মাপ মারে নিয়ে দৌড়ায় যায়। যাইতে 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 ভাই খুঁজতে খুঁজতে ওরে যেখানে যায় পায়, ওই যে বাঁশঝাড়, ওই জিনের যে বাসস্থান, যেটা যেখানে জিনটা থাকে, যেখানে যে উপস্রাব করছিল, ওই বাঁশঝাড়ের একটা উঁচা বাঁশের মাথার উপরে
ছেলেটারে ফাঁস লটকানো অবস্থায় পাওয়া যায়। সে আর নাই, মেরে ফেলছে। তো তার বাপ মা অনেক কান্নাকাটি করে, কান্নাকাটি করার পর ওই লাশ আপনার দাফন টাফন করে ফেলে। ঠিক আছে, দাফন করার পর ওরা আসলে যখন খুবই মানে ওদের খারাপ অবস্থা, যে একটা ছেলে হারাই গেল এইভাবে। কিন্তু গল্পের এই শেষের দিকের একটা কথা, যে যখন তারা বাড়িতে আসে তার বাপ মা, সেদিন রাত্রে তার মারে ওই জিনটা আবারও একটা স্বপ্ন দেখায় ভাই, যে খুব না চেষ্টা করছিলি আমার হাত থেকে বাঁচানোর জন্য ছেলেটারে, তাবিজ না পড়াইছিলি, পারলি বাঁচাইতে? পারলি না তো আমি ঠিকই ওরে মারছি, আমি কই নেই মাইরালাম, ঠিকই মারছি। এই স্বপ্নটা দেখে আর কি। এরপর আর কোনো কিছু হয় না। এই ছিল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ অনেক ভাই। প্রিয় লিসেনার, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, এখন আমাদের বিদায় নিতে হচ্ছে। বরাবরের মতোই একটা কথাই আপনাদের কাছে বলবো, যে আজকের কোন ঘটনাটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং কী ধরনের ঘটনা আপনাদের কাছে ভালো লাগে এটাও আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ সেই কমেন্টের উপর ভিত্তি করেই আমরা আমাদের এপিসোডগুলো সাজাবো। আবারও একটা কথাই না বললেই নয়, আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এপিসোডে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।